আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। ভোট সন্ত্রাস দল ও দেশ কারোর জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের উচিত নিরপেক্ষ ভোট আচরণবিধি মানার বিষয়ে সব রাজনৈতিক দলের স্বাক্ষর নেয়া। জাতীয় ভোটার দিবসে প্রকাশিত ইসির চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার 12,37,32,000। আরও জানাচ্ছেন আতিকা রহমান। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবন থেকে বের হয় শোভাযাত্রা। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এতে অংশ নেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। পরে নির্বাচন ভবনে আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন। সিইসি বলেন, 18 কোটি জনগণকে নিয়ে সর্বশক্তি দিয়ে ইসি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া হবে না। ঐকমত্য কমিশন একটা হয়েছে না, 6টা রিপোর্ট দিয়ে সব দলকে যখন ডাকেন, ওনারা যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন। এইরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। নির্বাচন কমিশনাররা জানান, নির্ভুলভাবে ভোটার তালিকা করা হয়েছে, কয়েক লাখ ভুয়া ভোটার বাদ দেয়া হয়েছে। গতকালকে পর্যন্ত বাদ পড়া ভোটারই নিবন্ধিত হয়েছেন 36 লক্ষ। গতকালকে পর্যন্ত মৃত ভোটার কর্তন করা হয়েছে, আমার সহকর্মী যেটা বললেন, আমি যে ওটাই ধরে নিচ্ছি, প্রায় 19 লক্ষ। এরা এই ভোটার তালিকায় থেকে গেছিল। এদের কারণেই অনেক সময় আমরা ভুয়া ভোটার তালিকা, বায়বীয় ভোটার তালিকা ইত্যাদি শব্দ শুনতে হয়েছে আমাদেরকে। আমাদের ভোটটা হোক ট্রান্সপারেন্ট। তো সেটা কিভাবে ট্রান্সপারেন্ট হবে? আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। ভোটের বাক্সকে আমরা আটকাতে পারবো না। যদি আমরা মাঠে একটা দিয়ে রশি দিয়ে বাউন্ডারি করি, তাইলে সেই বাউন্ডারির ভিতরে কেউ ঢুকবে? নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার 12,37,32,000। এর মধ্যে পুরুষ 6,33,61,000 আর নারী ভোটার 6,03,69,000। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান নয় বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ দীর্ঘায়িত করার অপচেষ্টা হচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এ কথা জানান তিনি। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ গঠন নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। জানাচ্ছেন খান আলামিন। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দীর্ঘদিন নিখোঁজ থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের উদ্যোগ দৃশ্যমান নয়। কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় দীর্ঘ কারাভোগের পর খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু আলোচনায় অংশ নেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নয়, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পথে হাঁটা প্রয়োজন। জঞ্জাল আর না বাড়িয়ে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান। তা নাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক ফর্মুলায় কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাইতে চায় তারা? কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশটাকে? এটার পেছনে কি ষড়যন্ত্র আছে? সেই ষড়যন্ত্রটা মেধাবী লোকজন যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে। এবং ওই যে বললাম, দেশপ্রেম এবং সততা দিয়ে এটাকে বিবেচনা করতে হবে এবং সঠিক যেটা সেটাকেই বলতে হবে। জুলাই গণ অভ্যুত্থান দেশের মুক্তিকামী সব মানুষের জানিয়ে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এককভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কেউ মেনে নেবে না। সাধারণ একটা আইনজীবী দিতে পারবে। খান আলামিন, আরটিভি, ঢাকা।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আলোচিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 4 জনকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চলতি মাসে দাখিল করা হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে আলোচিত নাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। অদম্য সাহসের সঙ্গে আন্দোলনে অংশ নেন মেধাবী এই শিক্ষার্থী। পুলিশের নির্মম গুলিতে নিহত হন তিনি। ঘটনায় জড়িত 4 আসামিকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম তিনি এবং ইমরান আকাশ আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। প্রসিকিউশন টিম জানিয়েছে, ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। ইন্ধন জুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ আরও কয়েকজন। স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের দমনে নির্মমতা চালায় পুলিশ। শাকিলা করিম, RTV, ঢাকা। শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমনপীড়ন, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের পর আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন, সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি আগামীকাল ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানির জন্য থাকলেও দুদক জানায় আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন, তাই শুনানিতে সময় চান। 2018 সালের 29 অক্টোবর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সাজা হয় মামলার অপর 3 আসামি খালেদা জিয়ার সচিব হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের। রমজানের প্রথম দিনই জমে উঠেছে রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। নানা পদের কাবাব, শাহী জিলাপি, পরোটার সাথে এখানের অন্যতম আকর্ষণ বড় বাপের পোলায় খায়। ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে রাজধানীর নানা প্রান্ত থেকে রোজাদাররা ভিড় করেন পুরান ঢাকায়। শাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। রোজার প্রথম দিন থেকে জমজমাট রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার, যার সাথে মিশে আছে শত বছরের ঐতিহ্যের স্বাদ। এ বাজারে ব্যতিক্রমী ইফতার আইটেম বড় বাপের পোলায় খায়, যার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বাপদাদার ঐতিহ্যকে লালন করে বংশ পরম্পরায় এই খাবার বানিয়ে আসছেন বিক্রেতারা। এখানে চিকেন থাকে, খাসি থাকে, খাসির সুতি কাবাব থাকে, খাসির কলিজি থাকে, খাসির মগজ থাকে, চিরা থাকে, ঘি থাকে, এরকম 12টা আইটেম একসাথে মিক্স হয়, 12টা মশলার সাথে থাকে। तारे अबर घी का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता। আর বাংলাদেশ হওয়ার পরে এটার নাম রাখছে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে ভরে নিয়ে যায়। ভোজন রসিকদের কাছে বড় বাপের পোলায় খায়ের আকর্ষণ অন্যরকম। পুরান ঢাকার অনেকের কাছে এই পথ ছাড়া নাকি ইফতারি জমে না। আমি গোবিবার থেকে
আসছি, আমি এই খাবার ঐতিহ্যতা শুনে খাবারটা কিনতে আসছি। বড় বাপের পোলা যদি এখান থেকে না নিয়ে যাওয়া হয় তাহলে বাসায় অলরেডি গিন্নির সাথে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ভারী খাবারের পাশাপাশি রয়েছে নানা পদের শরবত। রুচি মতো কেউ কিনছেন মাঠা, লাচ্ছি, ঘোল, আবার কারো পছন্দ মহব্বতের শরবত। মৌসুমী ফলের রসের কদরও কম না। কোল পাখি 80 টাকা পিস, মুরগি 400 টাকা পিস, গরু কাবাব এটা 1200 টাকা, ওটা 1600 টাকা। জাফরানি পেস্তা বাদামের শরবত এটা হচ্ছে 250 টাকা লিটার। মহব্বতের শরবত বলার কি শরবতে মহব্বত, এটা হচ্ছে তরমুজ, রুয়াবজা, চিনি এবং দুধ। দোকানে ঝুলছে আস্ত মুরগির রোস্ট, কোয়েলের রোস্ট, খাসির আস্ত পা রোস্ট। টেবিলে সাজানো আছে নানা রকম হালিম, আছে সুতি কাবাব, জালি কাবাব সহ মুখরোচক যত খাবার। তবে সারাদিন রোজা রেখে ইফতারের সঠিক খাবার নির্বাচন করা খুবই জরুরি। এ সময় শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করতে হবে। অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ রোজাদারের শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত ভাজা পোড়া এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজারে আকস্মিক ভোজ্য তেলের ঘাটতি তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে তেল সহ রমজানের প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। প্রতিনিয়ত বেড়েই চলছে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ঝরছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। লেবু আসলে 20 টাকা আলি, 80 টাকা, 100 টাকা। আমরা সরকারি চাকরিজীবীরা কেমনে বাঁচবো? বেতন তো বাড়ায় না। আর নতুন বাংলাদেশ হিসাবে কি দায়িত্ব পালন করতেছে? শসা, গাজর, বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, এই জিনিসগুলোর দাম মানে ওই গ্যাসের সপ্তাহের তুলনামূলক একটু বেশি। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। এ নিয়ে রোববার সকালে রাজধানীর কাউরান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। অভিযান নিয়ে বিক্রেতারা বলছেন, মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে খুচরা ও পাইকারি দোকানদারদের তেল সংকট নিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের উপর তো করলে তো হবে না। ফ্যাক্টরিতে যদি যায়, ওনারা যদি ওভাবে পদক্ষেপ নেয় ভালো করে, তাহলে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে ভালো মতো করে। সরকারি লোক এখন উচিত, ম্যাজিস্ট্রেট বলেন, গভর্নমেন্টের যে বাণিজ্য মন্ত্রণালয় আছেন তাদের উচিত কোম্পানিগুলোর সাথে সরাসরি কথা বলা। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান জানান, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব, আর যেই তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে এগুলো অবশ্যই পাবে। এছাড়া মৌসুম না থাকায় লেবু সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বিপুল দেবরাই, RTV, ঢাকা। নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি এ সময় বাংলাদেশে ছোট আকারের সৌর প্ল্যান্ট, কৃষি, বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আগ্রহ প্রকাশ করেন তারা। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এই দ্রুত বিকশিত খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে প্রস্তুত। ইতোমধ্যেই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে সোলার প্যানেল তৈরির প্ল্যান্ট স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা ওলামা মাশায়েখদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ওলামা মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতারের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে দূরত্ব তৈরির একটি দেশি বিদেশি চক্রান্ত চলছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে
যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে চলতি বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়ে তিনি বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দল ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল। চলতি বছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্যধর্মী, অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারের দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন। রাজধানী সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রবণ স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করা সহ 16টি সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে। ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাজ্য ও ফ্রান্স একসাথে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার 10 নং ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি আজ লন্ডনে ইউরোপিয়ান ও কানাডিয়ান নেতাদের সাথে একটি বৈঠকে বসবেন। সেখানে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন বন্ধে ইউরোপিয়ান নেতাদের সমর্থন চাইবেন তিনি। গেল শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর এই বৈঠকের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে জেলেনস্কির সাথে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সৌদি আরবে এবার বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় 17,500 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গেল এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার জন্য গ্রেপ্তার হওয়ার 1,500 জনের মধ্যে 56% ইথিওপিয়ান, 41% ইয়েমেনি এবং 3% অন্যান্য জাতীয়তার বলে জানায় আরব নিউজ। এছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টার সময় আরও 104 জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আরও 15 জনকে আটক করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এবার স্টার গোল্ড চ্যাম্পিয়ন ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 250 রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে 17 রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দুবাইতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিউরা। ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় 30 রান সংগ্রহ করতেই রোহিত, শুভমান ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। এরপর অ্যাক্সার প্যাটেল ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। 136 বলে 98 রানের জুটি গড়ে এই দুই ব্যাটার। 79 রানে সাজঘরে ফেরেন আয়ার। 42 রান এসেছে অ্যাক্সার প্যাটেলের ব্যাট থেকে। শেষে হার্দিক পান্ডিয়ার 45 রানের কল্যাণে নির্ধারিত ওভারে 249 রান সংগ্রহ করে ভারত। ফুটবল। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে 3-1 ব্যবধানে হেরে 2 ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। তবে এই ম্যাচ দিয়ে সমতা টানতে চায় আফিদা খন্দকার বাহিনী।
শনিবার অনুশীলনে দলের কৌশলগত প্রস্তুতি, রক্ষণ ও আক্রমণের উন্নয়ন এবং সেট পিস নিয়ে কাজ করেন কোচ পিটার বাটলার। দলের দুর্বলতা কাটিয়ে উঠতে ও দারুণ প্রত্যাবর্তনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছেন কোচিং স্টাফরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।